ভেরি অনেস্ট, আমি আসলে এই থিয়েটার করবার জন্যে একেবারেই তৈরি ছিলাম না, বা পরিবার থেকেও আমাকে সেইভাবে ওই রকম অবস্থা ছিল না যে আমরা থিয়েটারে আসবো বা ই করবো। মুখ্যত আমি হতে চেয়েছিলাম ফুটবলার। হ্যাঁ, আমি নিয়মিত ফুটবল খেলেছি, সেকেন্ড ডিভিশনেও খেলেছি আমি তখন ফুটবল। তো মুখ্য যেটা আমার থিয়েটারে আসার কারণ সেটা হচ্ছে যে আমাদের ভাই, তোমরা হয়তো অনেকে তাকে চেনো, কালিদাস আর, সে কবিতা লিখত, ছবি আঁকত, তারপরে বাংলাদেশের অনেক বিখ্যাত প্রচুর করা, বিশেষ করে আমাদের জাতীয় অনেক কবিদের কাজও করেছে। ওই মুখ্যত আমাকে মানে ফুটবল খেলার মাঠ থেকে একেবারে তুলে এনে থিয়েটারে অরিন্দমের সঙ্গে আমাকে যুক্ত করেছে। সেটা মানে খালিদ আমার কাছে গিয়েছিল কয়েক তারিখে, সেটা আমার মনে নেই। তো আমার শুরুটা হচ্ছে 16ই সেপ্টেম্বর 1974। ওই দিন অরিন্দমই শুরু। আমরা ইউএসআইএস এ অরিন্দম তার নাটক শুরু করে। ইউএসআইএসটা এখন যেটা চেরাগি পাহাড়ের মোড়ে একটা হাসপাতাল হয়ে গেছে, এখানে কিন্তু একটা আমেরিকান সেন্টার ছিল, লাইব্রেরি ছিল, থিয়েটার অডিটোরিয়াম ছিল। ওইখান থেকে আমাদের শুরু। আমরা প্রথম করেছিলাম আন্তন শেখরের একটা নাটক, নানা রঙের দিন, অর্পিত শীল, সেটা ছিল নাট্যরূপ। সেটা দিয়ে আমাদের শুরু। সেখান থেকে অরিন্দম যে 1974-এ 16ই সেপ্টেম্বর শুরু করলাম, তারপর থেকে আজকে পর্যন্ত এই প্রায় 50 বছর হতে চলেছে আমি অরিন্দমের সঙ্গে আছি, অরিন্দমের সঙ্গে কাজ করছি। অরিন্দমের শুরুটা একটু অন্যরকম। অন্যরকম এরকম যে মানে অরিন্দমে যারা একেবারে প্রধান ছিলেন বা তখন যারা আমাদের সিনিয়র ছিলেন, অগ্রজ ছিলেন, তারা সবাই শুরু করেছিল কিন্তু থিয়েটার 73 থেকে। থিয়েটার 73 প্রথম নাট্যদল চট্টগ্রামে। সেইখানে সজল ভাই, শিশির, এরা সবাই ওখানেই শুরু করেছিল। তো ওখান থেকে যা হয় আর কি, মানে আমাদের যে কালচারাল যে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়, মানুষের সঙ্গে মনোমালিন্য হয়, মানবানের নেতৃত্বের যে সংকট হয়, সেইগুলো থেকে আমাদের কিছু সিনিয়র সজরুল ভাই, শিশির, খালিদ নোমান নমি, এরা থিয়েটার 73 থেকে বেরিয়ে এসে অরিন্দমটা স্টার্ট করে। তো সেইভাবে অরিন্দমের শুরু। অরিন্দম 74-এ শুরু করেছিল সেপ্টেম্বরে। সেইখানে আমাদের যুক্ত হওয়া, তখন কিন্তু অরিন্দমে যারা আমরা যুক্ত হয়েছিলাম তাদের কিন্তু কারো ওই থিয়েটার করার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। মানে আমরা কেউ থিয়েটার শিখে এসি, অথবা আজকালকার যেভাবে তোমরা যেভাবে থিয়েটার শিখতে পারছো, সেই সুযোগ কিন্তু আমাদের তখন হয়নি। আমার একেবারে অল অন এ সাডেন আমরা থিয়েটার করতে এসেছি। থিয়েটারে কিছু জানি না, কি করে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, কি করে নাটকের ডিরেকশন দিতে হয়, কি করে লাইট ডিজাইন করতে হয়, কি করে সেট তৈরি করতে হয়, নাথিং। আমরা এগুলো কিছুই জানতাম না, কিন্তু আউট অফ কিউরিওসিটি, আউট অফ কি বলে এটাকে, মানে অদম্য একটা আগ্রহ যে আমরা কিছু একটা করবো, নতুন কিছু করবো, একটা নতুন দেশে আমরা আসতে পেরেছি, আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আমাদের অনেক কিছু পরিবর্তন হবে, নানা ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। এবং প্রথমে আমরা ওই যে বললাম যেটা নানা রঙের দিনগুলো, অজিত শেখ, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। সেই সঙ্গে আমরা মনিক চৌধুরীর দণ্ড নাটকটাও কিন্তু একসাথে করেছিলাম। নানা রঙের দিনগুলো এবং দ্বন্দ্ব, এই দুটো নাটক আমরা একসাথে ইউএসআইএস শুরু করেছিলাম। সেদিন থেকে শুরু। তারপরে আমরা ফলাফল উন্মোচন করলাম প্রফেসর মমতাজউদ্দিন সাহেবের। তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য নাটকগুলো আমরা করলাম আর কি। ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ করেছি। তো সেইভাবে অরিন্দমের শুরু। আর আমার বাড়ির কথা যেটা বলছো, আসলে তখন তো আমরা একেবারে ছাত্র। হ্যাঁ, আমরা সবেমাত্র কলেজে প্রবেশ করেছি। আমি কমার্স কলেজে পড়তাম আগ্রাবাদে। তো সেটা আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল। আমরা আগ্রাবাদে বড় হয়েছি, কলোনিতে বড় হয়েছি, বাবা সরকারি চাকরি করতেন। তো সেইভাবে আমাদের শুরু। এবং বাড়ি থেকে কখনো আসলে আমাকে মানে কম্পেল করা হয়নি যে না তুমি এটা করতে পারবে না, তুমি এটা করো না, তোমার এটা সময় নষ্ট হচ্ছে। ওই রকম প্রেশার যেটা, সেইটা আমি বাড়ি থেকে কখনো ফিল করি নাই। আমার বাবা খুব আধুনিক মনস্ক মানুষ ছিলেন, যদিও উনি কখনো এই ধরনের কাজ করেছেন করেননি কখনো সত্যিকার অর্থে, কিন্তু মনন এবং মানসিকতার দিক থেকে উনি আধুনিক ছিলেন। তো সেই সূত্রে আমি বাড়ি থেকে উৎসাহ না পেলেও মানে বাধাগ্রস্ত হইনি। আমাকে তারা নিষেধ করেনি যে তুমি এই কাজটা করো না, এটা
ঠিক না, এটা তোমার ক্যারিয়ারের জন্য সমস্যা হবে, এইটা সেটা নানা রকমের তো হয় আজকাল, বাড়ি থেকেই হয়, সেটা আমার হয়নি। আমি সেদিক থেকে সৌভাগ্যবান। আমার বাবার কাছে আমার প্রচণ্ড ঋণ যে উনি আমাকে মানসিকভাবে সাপোর্টটা দিয়েছেন, নিষেধ করেননি। এটা একটা বড় সাপোর্ট ছিল আমার, নিষেধ না করাটাই ছিল আমার জন্য বড় সাপোর্ট। তো সেই সাপোর্টটা আমি বাড়ি থেকে পেয়েছি। এবং তখন আমরা আসলে যেটা হচ্ছে যে আমরা যেই বয়সের ছেলেমেয়েরা আমরা যুক্ত হয়েছিলাম, কেউ আমাদের হয়তো 2 বছর 3 বছরের সিনিয়র, কেউ আমরা এই জুনিয়র। খুব যে অনেক বড় দীর্ঘ বয়সের ডিফারেন্স ছিল আমাদের মধ্যে তা না। আমাদের সবার মধ্যে কিন্তু তারুণ্যতা ছিল, আগ্রহটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল। আমাদের মনে হয়েছিল যে আমরা যেভাবে দেশটা স্বাধীন স্বাধীন করেছে আমাদের বড় ভাইরা, আমাদের অগ্রজরা, তারা যেই স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছে, সেই স্বপ্নের সঙ্গে সংস্কৃতিকে যে মেলানোর যে চেষ্টা, সেইটার মধ্যে আমরা অসম্ভব মনোনিবেশ করেছিলাম, ঢাকা এবং তারপরে চট্টগ্রাম। সেই যাত্রাটা কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে গেছে। সেই আকাঙ্ক্ষাটা, সেই উদ্দীপনাটা আমাদের অনেক দূর নিয়ে গেছে। তবে বাধ্য হয়ে দলের প্রয়োজনে আমাকে মাঝে মাঝে প্রথম আমি কাজ করেছি ভোলাগানের যেটা 1976-এ অভিনয় হয়েছিল। সেটাতে আমাকে গায়নের একটা ভূমিকা ছিল, নাচ এবং গান আমাকে কিছু কাজই করতে হয়েছে। তো সেখানে শুক্রবার রবিবার একদিন আমাদের সভাপতি ছিলেন, উনি এখন দেশের বাইরে থাকেন, থাকেন। কেউ ভালো গান করতে, নাচ করতে, তারও বিষয়ে বেশ ভালো পেরিয়েছিল তখন। সেইটা আমার প্রথম তারপরে ফলাফল তাতে আমি ওখানে প্রফেসরের রোল আছে, যেটা প্রশ্ন বিচার করতে হবে, সেই পরীক্ষাটা আমার করতে হয়েছে বাধ্য হয়ে। তারপরে কম্পিউটারে একটা আমরা পরীক্ষা করার সঙ্গে আলোচনা ওটা মুক্তি দিয়েছি না, সেইখানে একজন জেনারেলের ভূমিকায় আমি জেনারেল ভূমিকা, সেইটা এইটুকু আমি আমার করি। এছাড়া অরিন্দমের সারাক্ষণ যেহেতু আমরা আসলে থিয়েটারের মধ্যে থাকতাম, প্রায় 365 দিনই আমাদের কোনো না কোনোভাবে অরিন্দমের আড্ডা, অরিন্দমের বসে, এইটা আমরা একসাথেই থাকতাম। প্রতিদিনই আমাদের কোনো না কোনো আলোচনা, কথাবার্তা, আসিটা আমরা এর মধ্যেই আমাদের বসবাস। তো এইটার মধ্যে থাকতে থাকতে আমার যেটা হয়েছে সেটা হলো আমি মাঝে মাঝে প্রায়শই ক্রম করতে হতো আমার রিহার্সালের সময়। ওই ক্রম করতে করতে সব নাটকের সংলাপগুলো মুখস্থ হয়ে যেত। তো সেই সূত্র বিভিন্ন জায়গায় আমাকে ঠেকা, অভিনয়ের বিভিন্ন লাগবে, কেউ হয়তো আসবে, কেউ হয়তো করবে না, কেউ চলে গেছে, এখন নাটক করতে হবে, তো এবার একটু চেষ্টা করে দেখা পারে কিনা। তো সেইটা আমাকে করতে হচ্ছে। আর আরেকটা কাজ করতে হচ্ছে যে এই যে রং করতে করতে স্ক্রিপ্টের সঙ্গে থাকতে থাকতে বড়দের সঙ্গে কাজ করতে করতে মানে নাটকটা তৈরি করার যে কৌশল, এক নাটক ডিরেক্ট করার যে কৌশল, এক নাটক কি করে ডিরেক্ট করতে হয়, তৈরি করতে হয়, লঞ্চিং করতে হয়, সে ডিজাইনটা কিরকম হয়, লাইট ডিজাইনটা কিরকম হয়, এই করতে করতে আমার নাটক নির্দেশনা দেওয়ার ব্যাপারে একটা আকাঙ্ক্ষা, আগ্রহ তৈরি হয়েছিল। সেই দিকটার সূত্রে আমি পরবর্তীতে বিভিন্ন নাটকের এই কাজটা, যে নাটক তৈরি করা, নাটক ডিরেক্ট করা, এই কাজটাতেও যুক্ত হয়েছি, নানা রকম নাটক আমি করেছি। তো এতদিকে অরিন্দমের যে বড় বড় যে প্রোডাকশন গুলো, সেখানে সব জায়গায় কিন্তু অ্যাসিস্ট করার কাজটা আমি করবো ডিরেক্টরকে। কিন্তু আমাদের দিনগুলোকে অ্যাসিস্ট করেছি, চব্বিশ ভাইকে অ্যাসিস্ট করেছি, শিশির দত্তকে অ্যাসিস্ট করেছি, আমি বিভাস চক্রবর্তীকেও অ্যাসিস্ট করেছিলাম। আমার সঙ্গে বিভাসদা কয়েকজন দুদিন নিয়ে প্রায় 12 দিন কাজ করেছিলেন আমাদের বিশেষে, আর ওটা প্রায় আমরা তৈরি করে ফেলেছিলাম। কিন্তু আমাদের দুর্নীতি সাংগঠনিক কারণে পরবর্তীতে ওই জায়গায় বিভাসদার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখেছি। হাউ টু অর্গানাইজ এ প্লে, কি করে অভিনেতা করতে তৈরি করতে হয়, কি করে অভিনেতা করতে অভিনয়টা বুঝিয়ে দিতে হয়, এই কাজগুলো বিভাসদার কাছ থেকে আমি শিখেছি। 12 দিনে আমি সারাক্ষণ নিয়েছিলাম। উনি অনেকে আসলে আমার কাছে যেই কৌশলগুলো শিখেছি, ডিরেক্টরের জ্ঞান দরকার, এগুলো আজন্ম আমি ভুলব না। আমার এটা একটা বড় জায়গা। আরেকটা
মানুষের কথা আমি একটু বলতে চাইছি যে আমি 75, 76 এই সময়টাতে সুযোগ পেলে ঢাকা চলে যেতাম। এবং ঢাকা তখন ঢাকার থিয়েটার, নাগরিক থিয়েটার, এই দলগুলো কিন্তু একেবারে রমরমা অবস্থা, বড় বড় কাজগুলো। তো আমাদের ঢাকা থিয়েটার চট্টগ্রাম ছিল না বলতে পারি, আমাদের অরিজিনাল আমন্ত্রণ। সেই সূত্রে ঢাকা থিয়েটারের সঙ্গে আমাদের একটা সখ্যতা তৈরি হয়েছিল। সেই সূত্রে নাসিরুদ্দিন ইউসুফের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। তো ঢাকায় আমি চলে যেতাম, ঢাকা থিয়েটার কর্মীদের সঙ্গে মেলামেশা, তাদের রেস্টুরেন্ট, তাদের তৈরি কাজগুলো দেখা, সেইভাবে সেলিম ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি অনেকদিন জাহাঙ্গীরনগরে বাইরে থেকে যখন করে লেখা হচ্ছে, তখন আমি সেলিম ভাইয়ের বাসায় কিন্তু প্রায় দেখতে অনেক সেলিম ভাই দিচ্ছেন, আমরা শুনছি, তিনি বই শোনাচ্ছেন, আমি ভাবি অনেকে বই শোনাচ্ছেন। তখন সময় করে গিয়ে জাহাঙ্গীরনগরের মধ্যে সেই ছাত্র বই দিয়ে স্বাস্থ্য সুবিধা পাঠায়। এইভাবে কিন্তু সেলিম ভাইয়ের সঙ্গে, নাসিরুদ্দিন সঙ্গে, এদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে। বাচ্চু ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি। বাচ্চু ভাই যখন প্রথম তৈরি করছে, তখন আমি অনেকদিন রিহার্সাল অ্যাটেন্ড করেছি। প্রথমবার যখন তৈরি হচ্ছে, তখন আমি অনেকদিন রিহার্সাল অ্যাটেন্ড করেছি। তো আমি শিখেছি হাউ টু ডিরেক্ট আ প্লে। নির্দেশনার যে পদ্ধতি, সে কিন্তু একটা ভার্সেটাইল জিনিস। সারা পৃথিবীতে নানা ডিরেক্টর নানা রকম ভাবে কাজ করছেন, নানা পদ্ধতিতে কাজ করছেন। কিছু কিছু প্রেসক্রাইব পদ্ধতি আছে, যেগুলো আমরা একসময় পড়েছি, স্থানিক এবং আরো যারা গবেষণা, তারপরে চেতনা, আরো অন্য নাট্যকার, আমাদের ছাত্রলীগের মাদক সরকার, সমন্বিত, অজিতের বন্দ্যোপাধ্যায়, এনরা নানা রকম ভাবে থিয়েটারটাকে করার চেষ্টা করেছেন। আমাদের কাজগুলো কিন্তু এই সমস্তটাই মিলে একটা ধরনের তৈরি হয়েছে। যেমন আমি বিভাস দাকে দেখেছি, বিভাস দার যে পদ্ধতি, সেটা কিন্তু উনি নিজে যেহেতু অ্যাক্টর, হ্যাঁ, নিজে ভার্সেটাইল অ্যাক্টর, তো ওনার ডিরেকশনের সময় ওনার অ্যাক্টরদেরকে ওনার অ্যাক্টিং দিয়ে উনি বোঝানোর চেষ্টাটা কিন্তু ওনার মধ্যে প্রকট ছিল, যে এইভাবে করো, এইভাবে করো। ওনার নিজের নিজে অভিনয়টা করে দেখিয়ে দেওয়ার একটা ইয়ে ছিল, প্র্যাকটিস ওনার মধ্যে ছিল। আবার বাচ্চু ভাইকে দেখেছি, বাচ্চু ভাই যেহেতু অনেক, উনি অভিনয়টা একেবারেই দখল করেন। সো উনি যেটা করতেন, সেটা হচ্ছে যে অভিনেতার সঙ্গে ডিসকাশন করতেন অনেক বেশি, কথা বলতেন, কথা বলে অভিনেতাকে বলতেন যে তুমি এবার করো, যে চরিত্রটি আমরা যখন আলোচনা করলাম, কথা বললাম, যে চরিত্রটি নির্মাণের চেষ্টা করছি আমরা, সেটা তুমি তোমার মতো করে নির্মাণ করো। তো আমার কাছে এই পদ্ধতিটা কিন্তু অনেক বেটার মনে হয়েছে সারা জীবন। যে ব্যাপার হচ্ছে যে আমিও বেসিক্যালি নন, আমি কিন্তু অ্যাক্টর নই। তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাক্টরকে তার ভেতরের যে অভিজ্ঞতাটা আছে, তার যে বুদ্ধি আছে, তার যে চিন্তার যে গভীরতাটা আছে, সেটাকে তৈরি করা, সেটার মাধ্যমে চরিত্রকে নির্মাণ করার চেষ্টা করা। তুমি দেখবা যে প্রত্যেকটা মানুষের বাচনভঙ্গি আলাদা, তার দেহভঙ্গি আলাদা, তার জেস্টার পোস্টার আলাদা। তো একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কোনো কিছু তুমি মেলাতে পারো। তো যখন আমি তাকে একটা চরিত্রে অভিনয় করতে বলবো, তখন সেই চরিত্রটি কিরকম, তার সময়কালটা কত, সে কত বয়সের মানুষ, সে কোন চেতনার মানুষ, কোন চিন্তার মানুষ, এই সে সমস্ত ব্যাপারগুলোর যদি তার সঙ্গে অভিনেতার সঙ্গে আমরা কথোপকথন করি। আর একটা হচ্ছে যে আরেকটা কথা, সানসারস্কির কথায় একটা কথা বলা আছে যে রিড রিড অ্যান্ড তুমি পড়ো, পড়ো এবং পড়ো। তখন যে আমরা যেটা আজকাল আমি অনেক বেশি মিস করি, অভিনেতারা পড়তে চায় না, গল্পটা শুনতে চায় না, গল্পটা জানতে চায় না, গল্পটার ভেতরে যেতে চায় না। মানে আমরা যে লাইনটা বলছি, সেই লাইনের ভেতরে অনেক কথা আছে, মিনিং উইদিন দ্য লাইন। উইদিন দ্য লাইন্স এর মধ্যে কিন্তু আমাদের কথা আমরা যেতে চাই। হ্যাঁ, আমরা শুধু বাক্যটা বলবার চেষ্টা করি, বাক্যের ভেতরে যে যে চেতনা, যে চিন্তা, যে আপস এন্ড ডাউনস গুলো হওয়ার কথা,
সেটা কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রীরা পারে না, কারণ কারণ হচ্ছে তারা লাইনের মধ্যে যায়, লাইনের ভিতরে যায়। তো এই যে একটা বিষয়, আমি এইগুলোকে মনোযোগী হওয়ার চেষ্টা করি। আমি অভিনেতার সঙ্গে অভিনেত্রীর সঙ্গে অনেক বেশি কথা বলি, তাদেরকে অনেক বেশি তাদের সঙ্গে আলোচনা করি, তাদেরকে অনেক বেশি প্রশ্ন করতে আহ্বান করি, প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আমি এমনও করেছি যে যে প্রশ্নের উত্তর আমার জানা নেই, সেটা আমার কোনো বন্ধু বা আমার কোনো সিনিয়রকে আমি ডেকে এনে বসিয়ে সেই উত্তরগুলো আমার অভিনেতা অভিনেত্রীকে দেওয়ানোর চেষ্টা করেছি যে ব্যাপারটা কিরকম। হ্যাঁ, যেমন আমরা রিহার্সাল করার সময় কিন্তু আমরা অনেক আমাদের সিনিয়রদেরকে, তখন কিন্তু যে নাটকগুলো আমরা করেছি তুমি দেখবা যে সবগুলো নাটকের মধ্যে হয় কোথাও মুক্তিযুদ্ধ সরাসরি এসছে, কোথাও প্রচ্ছন্নভাবে এসছে, এবং বাংলাদেশের যে তখন সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের দারিদ্র্য, মুক্তিযুদ্ধের আগের যে বাংলাদেশের সেপারেশনের যে কথা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের থিয়েটার চর্চা শুরু। রাজনীতি তো অবশ্যই প্রভাবিত ছিলাম আমরা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নাটকগুলো শুরু হয়েছিল, রাজনৈতিক কর্মীরা নাটকগুলো শুরু করেছিল, এবং পরবর্তীতে এটা ক্রমশ রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং সামগ্রিক যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতি, সমস্তটা মিলেই কিন্তু থিয়েটার চর্চাটাকে ক্রমশ তৈরি করতে শুরু করলো, এবং এটা আস্তে 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 বিস্তার লাভ করলো। এবং আমি যখন দেখি তখন দেখেছি যে দর্শকরা, আমাদের কিন্তু শুরুতে দর্শকের এইরকম ঘাটতি ছিল না যে আমাদের নাটকগুলো বন্ধ হয়ে যাবে। দর্শক ছিল, অনেক মানুষ নাটক দেখতে চেয়েছেন, নাটক দেখতে এসছেন, নাটক দেখেছেন, তারা টিকিট কেটে নাটক দেখেছেন, তারা নাটকের সঙ্গে ছিলেন। পরবর্তীতে ধরো তোমার আপনার 73, 4, 5, 6, 7, 8, 9 এরপরে 90-এর পর থেকে আস্তে আস্তে রাজনৈতিক অবস্থাটাও ঘোলাটে হলো। দেশের রাজনৈতিক যে অবস্থা, দেশে ক্ষমতার যে পট পরিবর্তনগুলো হলো, সেনা শাসিত যে সেনানায়করা যে ক্ষমতা দখল করলেন, তখন কিন্তু একটা মানে কি বলে এটাকে, একটা ভজঘট লেগে গেল আর কি। একটা মানে এই যে সংস্কৃতি চর্চার যে ধারাবাহিকতাটা চলছিল, সেটার মধ্যে বিরাট একটা বাড়ি আসলো, বিরাট একটা ধাক্কা এলো। এই ধাক্কাটা কিন্তু আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। তখন আমরা সঠিকভাবে নাটক করতে পারি নাই। আমাদের কি নাটক করতে হবে সেটা থানা থেকে, ডিসি সাহেবের কাছ থেকে, অমুকের কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হতো, স্ক্রিপ্ট জমা দিতে হতো, নানা রকমের জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা বড় সময় কেটেছে। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন ক্ষমতার রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলো, জামাত শিবিরের যে উল্লাস, সেই উল্লাসটা ক্রমশ কমে এলো রাজনৈতিক কারণে। সংস্কৃতি কর্মীদের যে সারা দেশের যে আন্দোলন, তারপরে ধরো তোমার ওই সময়ে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে বাংলাদেশে পথনাটকের যে বিশাল যে ব্যাপ্তি, মানে সারা দেশে রাস্তায় নেমে থিয়েটার কর্মীরা, তারপরে যারা গান গাইতেন, গানের দলগুলো, তারা যেভাবে চর্চাটা শুরু করলেন, এবং সেখানে যে প্রতিবাদের যে বিষয়টা উঠে এলো, সাহস করে অনেকে অনেক কথা বললেন সামরিক শাসকদের বিরুদ্ধে, দেশের অপরাজনীতির বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। সেই সময়টা কিন্তু প্রচুর নাটক লেখা হয়েছে, প্রচুর কাজ হয়েছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেগুলোতে জয়েন করছে। মানুষের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সাপোর্ট ছিল। 71-এর পরে কিন্তু 71-এর যুদ্ধে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, এই যে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই মানে ক্রিটিক্যালি দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যুদ্ধ। এই 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 গোষ্ঠীটা, আপার উপরের যারা, তাদের কিছু কিছু অংশ, যেমন শিক্ষকরা একটা পোর্শন ছিলেন, লয়াররা ছিলেন, এই পেশাজীবীরা একটা পোর্শন ছিলেন, ডাক্তার সাহেবরা ছিলেন, কিন্তু মুখ্য যে মানে কি বলবো এটা, অর্থনীতিটা যাদের কন্ট্রোলে ছিল, যারা বড় বড় ইয়ে ছিল, তারা কিন্তু খুব বেশি যে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছেন, সরাসরি যুদ্ধে এসছেন, সেটা কিন্তু না। ইতিহাস কিন্তু এটা কিন্তু বাংলাদেশের কৃষকের যুদ্ধ, শ্রমিকের যুদ্ধ, সাধারণ জনগণের যুদ্ধ, যেটা যেটা একেবারে জনযুদ্ধ।
হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা কিন্তু একেবারেই জনযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুমি যদি অন্য অনেক স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের কথা তুমি বিবেচনায় নাও, তাহলে দেখবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কিন্তু আলাদা বৈশিষ্ট্য নিয়ে একটা যুদ্ধ হয়েছে। যেখানে গ্রামের মহিলা, গ্রামের বৃদ্ধ, মানে মা বোনেরা যেভাবে মুক্তিযুদ্ধটাকে সাপোর্ট করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করেছেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তো এটা আসলে যেমন ধরো আমাদের দেশের একজন তরুণ মুক্তিযোদ্ধা তার মাকে বলছে, মা আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে এলে দেখা হবে। এই যে মায়ের যে মাকে যে এটা বলে যাওয়া আমি যুদ্ধে যাচ্ছি মানে কি, মানে হচ্ছে যে আমি মরতে যাচ্ছি, আমার জীবনটা উৎসর্গ করতে যাচ্ছি। এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বড় বৈশিষ্ট্য, বড় ঘটনা। তো এইটা আমাদেরকে প্রভাবিত করেছে। আমরা তখন যারা যুবক, তারা একেবারে নবীন, আমার বয়স, যুদ্ধটা আমরা দেখেছি। আমি যুদ্ধ করি না, আমি মুক্তিযুদ্ধ ছিলাম না, মুক্তিযুদ্ধ হওয়ার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু আমার বড় ভাইয়েরা, আমাদের আত্মীয়রা, আমাদের যারা স্বজনরা, তারা তো মুক্তিযুদ্ধে গেছেন, তাদেরকে আমরা দেখেছি যুদ্ধের সময় লুকিয়ে তারা এসছেন, তারা তাদের মা, দাদি, নানির কাছ থেকে এসছেন। তো তাদেরকে দেখেছি, এই যে প্রভাবটা, সেটা আমাদেরকে প্রভাবিত করেছে। যেমন আমরা ফলাফল নির্মূলচাপ যখন করি, ওটা একেবারে মুক্তিযুদ্ধকে নিয়েই আমাদের নাটক। তারপরে আমরা সাজন মেঘ বলে একটা নাটক করেছি, লোপে দা ভেগার নাটকটা মূল। ওটা সাজন মেঘ, ওটা অনুবাদ করেছিলেন, অ্যাডাপ্টেশন করেছিলেন শান্তনু কায়সার, অধ্যাপক শান্তনু কায়সার। ওইটাও কিন্তু একটা পিওরলি মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে নাটক। তারপরে সৈয়দ শামসুল্লাহকে যে নাটকটা আমরা করেছি, তোরা সব জয়ধ্বনি কর, সেটাও একেবারে মুক্তিযুদ্ধের নাটক। তখন মুক্তিযুদ্ধটা আমাদেরকে নানাভাবে প্রভাবিত করেছে, এবং সেটা দর্শকরাও কিন্তু এটাতে প্রভাবিত হয়েছেন, তারা এটা দেখেছেন, তারা উদ্বুদ্ধ হয়েছেন। যেমন ধরো আমি ফলাফল নির্মূলচাপের একটা ঘটনা বলি। ফলাফল নির্মূলচাপ আমরা সেন্ট ম্যারিজ স্কুল, যেটা জামাল খানের যে এখন যে চার্চ ভিত্তিক যে স্কুলটা, সেই মঞ্চটা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছিলেন। ওখানকার যিনি তখন প্রিন্সিপাল ছিলেন, ম্যাডাম আমাদেরকে ব্যবহার করতে দিয়েছিলেন। আমরা সেখানে ফলাফল নির্মূলচাপটা করছিলাম। হল ভর্তি দর্শক। আমাদের সেন্ট ম্যারিজ স্কুলের যিনি প্রিন্সিপাল, উনি ফার্স্ট রোতে বসেছিলেন। নাটকের শেষ দৃশ্যে উনি ঝরঝর করে কাঁদছিলেন। হ্যাঁ, অনেকে এসে ওনাকে ধরে তারপর নিয়ে গেছিল। যে মানে ব্যাপারটা, মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মানুষের মনে এত বড় একটা জায়গা জুড়ে ছিল, সেটা ওনাকে দেখে আমরা তখন বুঝছিলাম যে এই যে গল্পটা, মুক্তিযুদ্ধের গল্পটা আমাদের কিভাবে প্রভাবিত করে। এরপরে তুমি দেখেছো যে আমাদের যে বীরাঙ্গনাদের নিয়ে যে নাটকগুলো হয়েছে, বীরাঙ্গনা কাব্য থেকে যে নাটকগুলো হয়েছে, সেগুলো কিন্তু মানুষ, অজস্র মানুষ দেখেছেন, এবং তারা একেবারে লিটারেলি অনেকে কান্নাও করছেন যে ঘটনাগুলো তারা আবার দেখছেন, এই সাপ্রেশনের ঘটনাগুলো। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা বড় ভিকটিম ছিল আমাদের বুদ্ধিজীবী সম্প্রদায়। ওরা দেখো প্রথম দিন যে আক্রমণটা করেছে পাকিস্তান আর্মি, সেটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ওরা যুদ্ধ শেষ করার সময়, ওরা ফিরে যাওয়ার সময় যে ঘটনাটি করে গেছে, তারা কাদেরকে মেরেছে? আমাদের বুদ্ধিজীবী। 14ই ডিসেম্বর যে যারা মারা গেছে, তারা সবাই কিন্তু বাংলাদেশের একেবারে প্রথম সারির বুদ্ধিজীবীরা। হ্যাঁ, যাদের লিস্ট আমরা এখন অনেকে জানি, অনেকে পড়ছি, অনেকে দেখছি। তো এই যে ব্যাপারটা, এই যে জাতিকে মেধাশূন্য করার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা থেকে কিন্তু আমাদের যে থিয়েটার, আমাদের সাহিত্য, আমাদের কবিতা, এই যে আমাদেরকে আবার রিভাইভ করার, ফিরে আসার, আবার উজ্জীবিত হওয়ার যে মানে সুযোগটা তৈরি করে দিচ্ছে, সেখানে থিয়েটারের কিন্তু একটা বড় স্টেক আছে, বড় জায়গা আছে। হ্যাঁ, তো এই সমস্তটাই কিন্তু আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম, তারপরের প্রজন্ম, এখন হয়তো আমাদের প্রজন্ম, এখন যে প্রজন্মটা, এখন আমাদের একেবারে নবীন প্রজন্ম, তারা হয়তো একটু, আমরা মনে করি যে তারা বোধহয় মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমরা যখন ওদের সাথে কথা বলি, আমরা যখন ওদেরকে দেখি, ওদের কথা শুনি, ওদের পার্টিসিপেশন দেখি, তখন মনে হয় যে আসলে ব্যাপারটা ঠিক নয়। হ্যাঁ, এটা আমরা অনেকে সিনিয়ররা দাবি করি যে আমাদের ইয়াংরা মুক্তিযুদ্ধের চেতনার বাইরে চলে গেছে, কিন্তু আসলে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যাওয়ার তো সুযোগ নেই। কিন্তু সে তো বড় হচ্ছে এমন একটা সয়েল, এমন একটা মাটিতে, যে মাটিতে 30 লক্ষ মানুষের রক্ত মিশে আছে।
এই রক্তের উপর দাঁড়িয়ে তো একটা মানুষ ডিস্ট্রাক্ট হতে পারে না। সে হয়তো মাঝে মাঝে বিভ্রান্ত হয়, নানা কারণে বিভ্রান্ত হয়। পুঁজিবাদ বিশ্ব, পুঁজিবাদ সমাজ কিন্তু তোমাকে বিভ্রান্ত করার জন্য, প্রলুব্ধ করার জন্য নানা রকম আয়োজন করছে, এখনো করছে, আগেও করেছে। তো এই জায়গা থেকে আমাদের যুব সমাজ এখনো যে, যেমন তোমার এখন যে তোমার যে যেই থিয়েটার করবার জন্য যে অডিটোরিয়াম গুলো আমাদের শহরে আছে, যদিও খুব অপ্রচুর, কিন্তু সেখানে তুমি জায়গা পাও না। হ্যাঁ, সেখানে তুমি জায়গা পাও না। কেন জায়গা পাও না? কেউ না কেউ কিছু একটা করছে। কেউ কবিতা পড়ছে, কেউ নাটক করছে, কেউ গান করছে, কেউ মুখাভিনয় করছে, কেউ অন্য কিছু করছে। তো দ্য ইয়াংস আর ডুইং লট অফ থিংস। এখন যারা করছে তারা সবাই ইয়াং, সবাই নবীন, সবাই একেবারে তরুণ। উনি অভিনেতার মানে দুয়ারটা খুলে দেন আর কি, যার ফলে অভিনেতা নিজেও ভাবতে পারে। অভিনেতার ভাবনার যে জায়গা, হ্যাঁ, ওটা উনি কিন্তু করে দেন। হ্যাঁ, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে ওনার নির্দেশনার এই জায়গাটা। আর মজার অভিজ্ঞতা হচ্ছে এইরকম, একবার মানে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন, তো একটু ব্রেক, 10 মিনিটের ব্রেক। তো আমি, আমার এক বন্ধু আছে আশিস, ও তখন ইন্দ্রজিতে লেখকের চরিত্র করতো, আর আমার আরেকজন বন্ধু আছে মনোজ, ও আমরা গিয়ে পাশে একটা জায়গায় সিগারেট খাচ্ছিলাম। তো সিগারেট খেয়েছি, আমি তো এখন ঢুকবো রিহার্সালে, আমি তো সিগারেটের ধোঁয়া টোঁয়াগুলো বের করে দিয়েছি, আমি কনফার্ম বের করে দিয়েছি, আমি কনফার্ম। ও আমার পাশে যে ছিল আরেকজন, ও কনফার্ম, ও বের করে দিয়েছে। এখন রিহার্সাল শুরু হয়েছে, যে আশিস তার সংলাপ সংলাপ হচ্ছে যে এরকম, ইন্দ্রজিৎ আর মানসীর প্রেম একটি চিরন্তন নাটকীয় উপাদান। ইন্দ্রজিৎ আর মানসীর প্রেম বলার সাথে সাথে মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে, কারণ ও ভুলে গেছে যে ও ধোঁয়া বের করেনি। তো আমি তো আমার আমার তো মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে, জাস্ট আমি মাথাটা নিচু করে ফেলেছি, আমি আর কোনো কিছু, আমি মাথাটা তুলতেই পারছি না কোনো মতো। হ্যাঁ, তো আমার পাশে যে ছিল, ও তো মানে ও ও কথাবার্তা বন্ধ হয়ে গেছে, ওর সংলাপ নাই, এরপরও সংলাপ টংলা সব ভুলে গেছে, অথচ এই সংলাপগুলো তার মানে ইয়ের মতো মুখস্থ। হ্যাঁ, এবং তখন হেলাল ভাই কী করলো, বললো যে ঠিক আছে 10 মিনিট একটু একটু ইয়ে। হ্যাঁ, এটা কখনো ভুলবো না, এটা এই অভিজ্ঞতাটা আমার মানে, এটা আমি সবসময় বলি, এটা আসলে মানে এটা আমরা জানতাম না এরকম একটা ব্যাপার হয়ে ঘটে গেছে। আসলে যার যার বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে আমি বসেছি, আমার কাছে মনে হয় আসলে তার সম্পর্কে বলার মতো বোধহয় সাহস আমার নেই, কিংবা সেই স্পর্ধাও আমি করি না। তবে এতটুকু বলতে পারি, আমি যার ছায়ায় থেকে, যার মাধ্যমে আমার থিয়েটারের আজকে পথ চলা শুরু, তিনি হচ্ছেন আমার গুরু। আমি যার সাথে প্রথম মঞ্চে পা রাখা, যার মাধ্যমে আমার শুরু, তিনি হচ্ছেন আমার গুরু মনির হেলাল। আমি বলবো আমাদের পথ চলা যখন শুরু করেছি, তখন আসলে সেটা হচ্ছে যে 87 কিংবা 88 সালের দিকে। তখন আমাদের কাজ করার ক্ষেত্রটাও ছিল তখন যে যারা কাজ করতো, বিশেষ করে যেসব মেয়েরা কাজ করতো, আমি যাদেরকে দেখে আসলে থিয়েটারের পথ চলাতে আসা, কিংবা যাদেরকে দেখে আমার অনুপ্রেরণা পাওয়া, তাদের মধ্যে আমি বলতে পারি বীণা ভাবির কথা বলতে পারি, শুভ্রাদির কথা বলতে পারি, মান্না আপার কথা বলতে পারি। এরকম অনেকজন আছে যাদের মাধ্যমে আসলে, যাদের কাজগুলো দেখে নিজেকে ইন্সপায়ার্ড করা। আর এখানে আসার পর, মঞ্চে আসার পর যেটা হয় সেটা হচ্ছে যে, আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা স্কুলের গণ্ডি তখনও পার করিনি। তখন একজন অভিভাবক হিসেবে, কিংবা স্নেহের ছায়ায় বটবৃক্ষের মতো একজন কিন্তু ছায়া হয়ে থাকতে হয় ওই সময়টাতে। আমি মনে করি অন্তত গাইডলাইন হিসেবে দেওয়ার জন্য সে সময় একটা বটবৃক্ষ থাকা দরকার। আর আমি সেই ক্ষেত্রে বলবো, আমি বটবৃক্ষ হিসেবে সেই মানুষটাকেই পেয়েছি, যিনি আমার নাটকের গুরু, যার মাধ্যমে আমার এই নাটকের পথ চলাটা শুরু। আমি এখন বটবৃক্ষের ছায়াটা কেন বলছি সেটাই শুধু একটু ব্যাখ্যা করি। মঞ্চ তো আসলে একটা বিশাল একটা জায়গা। ওই বিশাল জায়গায় কিন্তু মানুষের হারিয়ে যাওয়াটাও কঠিন নয়, এবং প্রতিটা মানুষই কিন্তু ওখানে হারিয়ে যায়।
সেই হারিয়ে যাওয়ার জায়গাটা থেকে নিজেকে ধরে রাখার জন্য যে ছোট ছোট কৌশলগুলো অবলম্বন করতে হয়, যেন আমি আমার হারিয়ে যাওয়াটা যেন খুব দ্রুত না হয়, আমার জায়গাটাকে যেন আমি অনেক বেশি, আমার মাটিটাকে যেন অনেক বেশি শক্ত করতে পারি, তার জন্য একটা ছায়া যে সবসময় থাকে, সেই ছায়াটাই হচ্ছে আমার কাছে আমার আমার মুনির ভাইয়ের কথাই বলবো, হেলাল ভাইয়ের কথাই বলবো। কারণ হচ্ছে আমি ছোট ছোট কিছু বিষয় বলি। আমি তখন নাটক করে নাটকের রিহার্সাল শেষ করে হয়তো তখন যেতাম, কিংবা নাটকের রিহার্সাল শেষ না করে অনেক সময় হয়তো অনেক জায়গায় ঘুরতাম, কিংবা নাটকের কথা বলেই ঘুরতাম। আমার কাছে এখনও মনে আছে একদিন আমাকে হেলাল ভাই আমাকে বকা দিচ্ছিল। আহ, আমি আমার কাজের প্রয়োজন ছাড়া যদি আমি সবসময় ওই জায়গাটাকে মিসইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাড ইমপ্রেশন যেটা পরিবারের উপর পড়ে কিংবা আমার উপর পড়বে, সেই প্রভাবটা সম্পর্কে কিন্তু আমাকে তখন ভাইয়া আমাকে বলছিল। আমি এই কথাটা আজকে এই কারণেই এতদিন পর স্মরণ করলাম, কথাটা কিন্তু আসলেই ঠিক। আমি আমার কাজের ক্ষেত্রটাকে আমি যদি ভালোবাসি, তাকে যদি আমাকে ওই জায়গাটাকে আমাকে ধরে রাখতে হয়, তাহলে কিন্তু আমার কাজের ক্ষেত্রটা আমার পারিপার্শ্বিক, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবার কাছে আমাকে বোঝাতে হবে যে এই ক্ষেত্রটা অনেক বেশি পবিত্র, এই ক্ষেত্রটার জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানে অসুন্দরের কোনো জায়গা নেই। এবারই, এটা তো এক ধরনের স্বীকৃতি। আমি মঞ্চে কাজ করছি, মঞ্চের একজন কর্মী হিসেবে এই স্বীকৃতিটা ওরা আমাদেরকে দিয়েছে। এটা ভালো লেগেছে, এটা এটা এই অনুভূতিটা ভালো। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি যে দীর্ঘ দিন কাজ করলাম, 2017-18-তে পুরস্কারটা পেয়েছি। আমি কাজ শুরু করেছি হচ্ছে তোমার 74 সাল থেকে, দীর্ঘদিন পরে সেই স্বীকৃতি। এটা অবশ্যই সম্মানের মনে হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তবে আমার যেটা মানে এই বিষয়ে যে আমার যেটা মনে হয় আর কি, যে প্রফেসর জিয়া হায়দার স্যারকে তো আমরা অনেক দিন ধরে দেখেছি, অনেক পেয়েছি জিয়া হায়দার স্যারকে। জিয়া হায়দার স্যার কাছ থেকে আমরা অনেক কাজও শিখেছি। ওনার বাসায়, আমাদের রিহার্সেলে, নানা আড্ডায় ওনাকে আমরা পেয়েছি। তো জিয়া হায়দার স্যার সম্পর্কে যেই কথাটা আমাদের বলা উচিত বলে আমি মনে করি, তোমরা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ে জিয়া ভাই প্রথম নাট্যকলাটা শুরু করেন। উনি অনেক যুদ্ধ করেছেন। এটা প্রথম বাংলা বিভাগের সঙ্গে ছিল, তারপরে চারুকলা বিভাগের সঙ্গে এসছে, তারপরে এটা স্বতন্ত্র একটা ডিপার্টমেন্ট হয়েছে। তো দীর্ঘ একটা সময় উনি এর সঙ্গে দিয়েছেন। ওনার সঙ্গে প্রথমে জামিল ভাই যুক্ত হওয়ার চেষ্টা করেছেন, আর এরপর নীলু ভাই যুক্ত হওয়ার চেষ্টা করেছেন। নীলু ভাই ছিলেন, রহমত ভাই ছিলেন, জলি আপা ছিলেন, আরও অনেকে এই যাত্রায় ছিলেন, কিন্তু সবাই আস্তে আস্তে ওনাকে ছেড়ে চলে গেছেন। এটা কতটা জিয়া ভাইয়ের জন্য বা কতটা অন্য কারণ সেটা আমরা জানি না, বা আমরা জানার চেষ্টাও করি নাই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জিয়া হায়দার বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষার পথিকৃৎ। হি ইজ দ্য ম্যান হু স্টার্টেড দ্য ফর্মাল এডুকেশন ইন থিয়েটার। তো উনি এই সাবকন্টিনেন্টেও কিন্তু 2-4 জন মানুষ যদি আমরা হাতে গুনে দেখি, যারা একাডেমিকলি থিয়েটারটা শিখেছেন, পড়েছেন, তাদের মধ্যে জিয়া হায়দার একজন। আমরা ইব্রাহিম আল কাদরির কথা জানি, আমরা জিয়া হায়দারের কথা জানি, আমরা এরকম আরও অনেকের কথা জানি। এরকম 2-1 জন যারা বাইরে, আল কাদি সাহেব ইংল্যান্ডে এবং জিয়া হায়দার আমেরিকাতে পড়ালেখা করেছেন। তো জিয়া ভাই কিন্তু অসম্ভব আধুনিক একজন মানুষ, অসম্ভব আধুনিক মানুষ। ওনার নামে যে পুরস্কারটি দেওয়া হয়েছে আমাকে, সেটা আমি সম্মানিত হয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জিয়া হায়দার পুরস্কারটা যারা অর্গানাইজ করছেন, এটা কি তাদের করবার কথা, না জিয়া ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের করবার কথা? আমার এটা প্রশ্ন। জিয়া ভাই যে বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশে যেই প্রতিষ্ঠানে উনি থিয়েটারটা শুরু করলেন, সেই প্রতিষ্ঠান কিন্তু এই দায়িত্বটা নিল না। এটা আমার জন্য একটা দুঃখের ব্যাপার। হ্যাঁ, এই প্রতিষ্ঠান যদি আমাকে পুরস্কার দিয়েছে, সেটা যারা দিয়েছে তাদেরকে আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু
আমার কাছে মনে হচ্ছে যে এই পুরস্কারটা কিন্তু জিয়া ভাইয়ের প্রতিষ্ঠানেরই আয়োজন করবার উচিত ছিল এবং এটা রেগুলার একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়ার প্রয়োজন ছিল। সেই কাজটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেনি। এটা আমার দুঃখ, আমার বেদনার জায়গা থেকে আমি কথাটা বললাম। যেহেতু জিয়া হায়দারের মতো আর একজন মানুষ আমরা কিন্তু আমাদের জীবদ্দশায় পাবো কিনা জানি না, তোমাদের জীবদ্দশায় তোমরা পাবা কিনা সেই ভবিষ্যৎবাণী আমি এখন করার স্কোপ আমার নাই, আমি করতেও পারবো না। কিন্তু জিয়া হায়দার রিয়েলি লেজেন্ড। মানে জিয়া ভাই আমাদেরকে থিয়েটারের কথার যে 5টা গ্রন্থ অনুবাদ করে 5 খণ্ডে আমাদেরকে দিয়ে গেছেন, সেই 5টা খণ্ড তুমি ঠিকমতো খুঁজে পাবে না। যেভাবে এই বইটা রিপ্রিন্ট হচ্ছে না অনেক দিন, যেভাবে এই বইটা কিন্তু বাজারেও পাওয়া যায় না। এখন যাদের 2-4 জনের কাছে আছে, তাদের খুব কম লোকের কাছে জিয়া ভাইয়ের 5টা খণ্ড তুমি একসাথে পাবা। আমার কাছে একটা খণ্ড আছে, আমার কাছে বাকি 4টা খণ্ড নাই। হ্যাঁ, আমি বাকি 4টা খণ্ড সংগ্রহ করতে পারিনি। তো এখন এই যে ধরো, জিয়া ভাই তো একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার দায়িত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিতে পারত এবং সেই পুরস্কারটা জাতীয়ভাবে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি এই কাজটা করতো, তাহলে এটা একটা ন্যাশনাল একটা অ্যাওয়ার্ড হিসেবে এটা স্বীকৃতি পেত। কিন্তু সেই জিনিসটা হলো না। এটা আমার কাছে দুঃখের জায়গা। তবে আই এম ব্লেসড যে আমি জিয়া ভাইয়ের নামে প্রবর্তিত পুরস্কারটি আমাকে দেওয়া হয়েছে, আমাকে সম্মানিত করা হয়েছে। এটা আমার জীবনের একটা বড় অর্থ। আমি চাই যে আমাদের পরবর্তীতে যারা আমাদের কাজ করছে, এরা আমার পরবর্তীতে অনেকে পেয়েছে। বিনাও পেয়েছে, এইটা আমার স্ত্রী, সেও এই সম্মানটা পেয়েছে, আরও অনেকে পেয়েছে। তো আমি আশা করি যে আমাদের যারা এখনও সিনিয়ররা যারা রয়ে গেছেন, যারা এই সম্মানটা এখনও পাননি, তাদেরকে এই সম্মানটা দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এইটার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো থিয়েটারের জন্য যে পুরস্কারগুলো দেয় বা পুরস্কারগুলোর জন্য যাদেরকে মনোনীত করে, এটা একেবারে ঢাকা কেন্দ্রিক একটা মানে বিষয় হয়েছে এখন। মানে ঢাকার বাইরে বাংলাদেশ, এটা ঢাকার মানুষ খুব বেশি বাংলাদেশ দেখে না। ঢাকার মানুষ, এটা ঢাকার মানুষের দুর্বলতা। ঢাকায় যারা যায় তারা এই অপরাধে দুষ্ট হয়, কেন হয় জানি না, কিন্তু ঢাকা তো বাংলাদেশ নয়। ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ তো বাংলাদেশ, ঢাকার বাইরে দেশটা তো বাংলাদেশ। তো সেইখানে যারা থিয়েটার নিয়ে অনেক কষ্ট করছে, আমি জানি রংপুরে অনেকে আছে যারা থিয়েটার নিয়ে দীর্ঘদিন কাজ করছে, খুলনাতে অনেকে আছে দীর্ঘদিন কাজ করছে, চট্টগ্রামে আছে, নোয়াখালীতে আছে, রাজশাহীতে আছে, সারা দেশে কিন্তু এর প্রচুর কর্মী যারা প্রাণপাত, সিলেটে আছে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু সিলেটে ভালো ভালো কাজ হয়েছে, ট্র্যাডিশনাল ফর্মস নিয়ে থিয়েটারে অনেক ভালো কাজ হয়েছে সিলেটে, সেগুলো কিন্তু জাতীয় স্বীকৃতি সেভাবে পায়নি। তো আমার মনে হয় যে জাতীয় স্বীকৃতি দেওয়া যেই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বা যেই কাজগুলো তারা করে, জাতীয় প্রতিষ্ঠানগুলো যারা বাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করে, তো তাদেরও এই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত যে বাংলাদেশ একটা জায়গা যেখানে অনেক ছেলেমেয়েরা তাদের প্রাণপাত করছে থিয়েটারের জন্য, তাদের সর্বস্ব তারা ইনভেস্ট করেছে থিয়েটারের জন্য, তাদের জীবন, তাদের জীবিকা, তাদের সংসার, তাদের সব কিছু কিন্তু থিয়েটারের জন্য তারা নিবেদন করেছে। এই যে মানুষগুলোকে তুলে আনা, এই যে মানুষগুলোকে জাতীয়ভাবে পরিচয় করিয়ে দেওয়া আমার খুব দরকার। তবে জিয়া হায়দারের এই পুরস্কারটা প্রবর্তনটা যারাই করেছেন তারা এটা আগামীতেও এটা অব্যাহত রাখবেন এবং জিয়া ভাইকে বাঁচিয়ে রাখবেন, সেইটা আমার প্রত্যাশা। এবং আমি আশা করি যে জিয়া ভাই আমাদের জীবনে, তোমাদের জীবনে এবং আগামী যে প্রজন্ম থিয়েটার করতে আসবে তাদের জীবনে যেভাবে প্রাসঙ্গিক থাকবে, এইটা আমার বিশ্বাস এবং এটা আমার আশা। আমি এই আশাটা করি। স্যারের কথা, তোমাদের স্যার মনির হেলালের কথাই যদি বলি, আসলে আমাদের দুজনের শুরুটা কিন্তু থিয়েটারের মধ্য দিয়ে। আমার প্রথম নাটক মুনতাসির ফ্যান্টাসির ডিরেক্টর ছিল মনির হেলাল, এবং সেই সূত্রে আমাদের দুজনের পরিচয়, এবং পরে যেটা হয়েছে বিবাহিত জীবনে প্রবেশ এবং অরিন্দমের সাথে যুক্ত হওয়া। আমি যদি বলি, একটা মেয়ে, আমাদের সমাজ ব্যবস্থাতে একটা মেয়ে তার বাপের বাড়িতে থাকার জীবন এবং পরবর্তীতে বিবাহিত জীবন, দুটোর মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য।
কিন্তু আমি আমাকে দিয়ে যখন বিশ্লেষণ করি তখন আমি বুঝতে পারি যে আমার 20 বছর বয়স ছিল আমার বাবার বাড়িতে, কিন্তু তার পরবর্তী 40 বছরে কিন্তু কখনো মনে হয়নি যে আমি সেই স্বাধীনতা কখনো ক্ষুণ্ণ হয়েছে। তার মানে আমি মুনির হেলালের কাছ থেকে এত বেশি স্বাধীনতা পেয়েছি এবং আমার থিয়েটারের জীবনে যেটা আমাকে অনেক বেশি প্রভাব ফেলেছে, এবং আমি সত্যিকার অর্থে আজকে বেড়ে ওঠা বা গড়ে ওঠা যেটাই বলো না কেন তোমরা, বা আজকে আমার থিয়েটারি জীবন সম্পূর্ণটা আসলে নির্ভরশীল ছিল মুনির হেলালের উপরে। নির্ভরশীল এই ক্ষেত্রে বলছি কারণ আমাদের সমাজ ব্যবস্থাতে একটা পুরুষ যদি একটা নারীর পাশে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করা, কোনো কর্ম করাই কিন্তু সম্ভব নয়। সেটা তোমরাও ভালো করে জানো, অন্তত তোমরাও তো পরিবারে বসবাস করো, তোমরাও জানো। সেই জন্যই আমি বলছি যে আমার জীবনে আজকে এ পর্যন্ত এগোনোর পিছনে সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে হলো মুনির হেলাল। অ্যাজ এ ডিরেক্টর বলো, হাজবেন্ড হিসেবে বলো, আমি মানুষ হিসেবে বড় হয়ে ওঠা এবং পরিপূর্ণভাবে মানুষ হওয়ার পিছনে যার ভূমিকা, যাদের ভূমিকা, তাদের মধ্যে প্রথমত আমার বাবা এবং মুনির হেলাল, এই দুজনের ভূমিকা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি দুজনকে আসলে কখনো আলাদা করে ভাবতে পারি না যে এই দুজন মানুষ যদি আমার জীবনে না আসতো তাহলে আজকে আমার যে থিয়েটারি জীবন, আমার যে এত পথ চলা, সে পথ চলা কিন্তু এত সহজ হতো না। আমি জানি আরো অন্যান্য থিয়েটারে যারা কাজ করছে তাদের অনেকেই কিন্তু অনেক অনেক নারী কর্মী কিন্তু তাদের জীবনটা ইচ্ছে থাকা সত্ত্বেও বিবাহিত জীবনে প্রবেশের পর কিন্তু আর থিয়েটারের মঞ্চে আলোর নিচে দাঁড়াতে পারেনি, সেটা তারা দুঃখ নিয়ে চলে গেছে। কিন্তু আমি সৌভাগ্যবান এবং আমাদের সমাজ ব্যবস্থাতে আমি যেভাবে এখনো জীবনযাপন করছি এবং এখনো চলছি, সেটার একমাত্র কারণ আমি বলবো আমার পাশে যে মানুষটা আছে সেই মানুষটার ভূমিকা। এটাই হচ্ছে মুনির হেলাল। মানে আসলে ব্যাপার হচ্ছে যে আমার থিয়েটার জীবনে বিনার প্রভাবটা কিন্তু অসম্ভব বড়, অনেক বড় একটা প্রভাব। কারণ ও যেই অবস্থা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সেটাও কিন্তু মানে ওর জন্য একটা বিরাট রিস্ক সে নিয়েছিল তার ব্যক্তি জীবনে। কারণ আমরা যখন সম্পর্কিত হই তখন আমার কোনো কাজ ছিল না, পেশা হিসেবে কিছু ছিল না। আমি একটা ভবঘুরে বাউন্ডারি থিয়েটার করা মানুষ। মানে মানে আমাদের সমাজ ব্যবস্থায় একটা বিয়ে করবার জন্য যে পূর্ব শর্তগুলো প্রয়োজন হয় সেটা কোনোটাই কিন্তু ফুলফিল করছিল না আমার ব্যক্তিগত জীবনে। তারপরেও সে সিদ্ধান্তটা নিয়েছে, বন্ধুত্ব হয়েছে, তারপরে আমরা বিয়ে করেছি। তারপর থেকে পুরো আমার জীবনের যে চালচিত্র পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, একটা অন্যরকম জায়গায় আমি চলে গেছি। আমি একটা বাউন্ডারি জীবনের মধ্যে ছিলাম, সেখানে কিছু হোক না হোক, যেমন আমার লেখাপড়া সম্পর্কে আমার এরকম একটা মনে হয়েছিল এক সময় যে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যায় না, রবীন্দ্রনাথের সময়টা কি হচ্ছে, আমার দিতে হবে, আমাকে এত বিদ্যা নিতে হবে কেন, এত কি জানতে হবে কেন, এত সার্টিফিকেট আমার কি দরকার হবে। কিন্তু দেখা গেল যে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন যে এখানে একটা সার্টিফিকেট বা এক ধরনের ইনস্টিটিউশনালাইজেশনের খুব একটা দাম রয়েছে আর কি। তো আমি অনেক পরে আমি যখন ইন্টারমিডিয়েট করি তারপরে আমার একটা দীর্ঘ একটা গ্যাপ আছে আমাদের পরবর্তী পড়ালেখার মধ্যে। তো আমি ইন্টারমিডিয়েট করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। ভর্তির প্রসেসটা পুরোটাই আমি প্রায় শেষ করে নিয়েছিলাম। পরে একটা পলিটিক্যাল কারণে সেটা কমপ্লিট হয়ে গেল। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাকে আর নিল না, আমাকে বাদ দিয়ে দিল যে নট কোয়ালিফাইড টু অ্যাডমিট। তো সো সেইখানে একটা বড় ধাক্কা আমার জীবনে খেয়েছে। এরপরে কিন্তু বিশাল একটা স্টাডি হয়ে গেছে। আমরা বিয়ে করেছি 83-তে, তারপরে আমার বোধহয় 84 বা 85-এ 84-এ সম্ভবত আমি প্রাইভেট পরীক্ষা দিলাম চট্টগ্রাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন নেওয়ার জন্য। সেখানে একটা বড় যেটা ব্যাপার হয়েছে যে তখন আমি একটা চাকরি করতাম, আমি কাজ করতাম, কাজ করার পরে আমাকে পড়ালেখা করে তারপরে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়েছে। ওইখানে যেটা সবচেয়ে বড় আমার প্রাপ্তি ছিল সেটা হচ্ছে যে বিনা পড়েছে আমি শুনেছি। মানে আমাদের যে পাঠ্যক্রম ছিল সেই পাঠ্যক্রমটা সে সারা রাত জেগে আমাকে পড়ে পড়ে শুনিয়েছে, আমি শুনেছি এবং পরবর্তী দিন সকালবেলা যে আমি পরীক্ষা দিয়েছি। এইভাবে কিন্তু আমার মানে গ্র্যাজুয়েশনটা শেষ করা।
এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চট্টগ্রাম কলেজে আমাদের সিট পড়েছিল চট্টগ্রাম কলেজে যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম অনেকগুলো সারিতে। তো আমার সারিতে যারা ছিল ওখানে প্রায় 20-22 জন ছিল আমাদের সারিতে। আমি পরীক্ষার রেজাল্ট দিয়ে দেখলাম যে আমি ছাড়া ওই সারিতে কেউই পাশ করে, আমি একমাত্র পরীক্ষার্থী দিয়ে পাশ করেছিলাম ওই যাত্রায়। তো এইভাবে তো শুরু হলো। তারপরে ও আজীবন কষ্টটা করেছে, কারণ ও একটা ওয়েল অফ ফ্যামিলির মেয়ে। ও একটা ঐশ্বর্যের মধ্যে দিয়ে বড় হয়েছে। ওর বাবা অসম্ভব উদার একজন মানুষ ছিলেন, ওর মা, ওর ভাই বোনরা সবাই অসম্ভব রকম কালচারাল অ্যাফিলিয়েটেড ছিলেন। ওর বাবা কাস্টমসে চাকরি করতেন। তো ও একটা মোটামুটি এভেল ফ্যামিলির মধ্যে বড় হয়েছে। মানে সে যখন আমার এখানে এলো, একটা আনএবেল মানুষের সঙ্গে সে তার জীবনটা শুরু করলো। তো এই যে একটা মানে টানাপোড়েন আমাদের মানে জীবনের প্রথম অনেকগুলো বছর, মানে এই যে কষ্টটা, এই যে কি বলবো, সাফারিংসটা সে যে নিল আর কি আমার জন্য, এইটা একটা বিশাল অবদান আমার জীবনে। আমি আজকে পর্যন্ত যে থিয়েটারটা করতে পেরেছি, জীবনটা যাপন করতে পেরেছি, আমি তো একটা শান্তির মধ্যে দিয়ে বড় হতে পেরেছি, সেইটা পেছনে ওর বিরাট অবদান কিন্তু একটা মানে অসাধারণ অবদান। মানে ওর যে সে যেগুলো ছেড়ে এসছে আমার জন্য, সেগুলো আসলে আমি এখন আর মানে আমি আর পরবর্তী জীবনে সেগুলো তো আর পূরণ করতে পারিনি। মানে আমার পক্ষে সেটা পূরণ করা সম্ভব হয়। মানে আমি এমন কিছু করি নাই বা করে ফেলতে পারিনি যে তার সেই যে ফেলে আসা সময়টাকে আবার ফিরিয়ে দিতে পারবো, বা ওই সাফারিংসটাকে সাবসাইড করে নতুন করে তাকে আবার শান্তির জায়গায় নিয়ে যেতে পারবো, সেইটা আর আমার পক্ষে সম্ভব হয়নি। সো এই যে পুরো সাফারিংসটা, এই সাফারিংসটার কারণে আর ওর সঙ্গে যুক্ত হওয়ার পরেও, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগেও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল। তারপরে আমাদের সঙ্গে যখন যুক্ত হলো, সে অরিন্দমের সঙ্গে যুক্ত হলো, এবং তারপর থেকে অরিন্দমের যাত্রা আমরা দুজন একসাথেই করেছি। সেও 83-র পর থেকে অরিন্দমের সঙ্গে যুক্ত হয়েছে, এবং সেই থেকে সে আজ পর্যন্ত অরিন্দমের সমস্ত কাজের সঙ্গে সে যুক্ত আছে। এবং সে মাঝখানে মানে কিছুদিন এনজিওতে কাজ করেছে, ফুলকিতে শিক্ষকতা করেছে। তারপরে সে সিটি কর্পোরেশনে ইন্টারভিউ দিয়ে সে সিটি কর্পোরেশনে লেকচারার হিসেবে জয়েন করেছে। পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সে গত বছর সে রিটায়ার করেছে। তো এই যে এই কষ্টটা সে করেছে, সে যখন এনজিওতে কাজ করতো তখন টাঙ্গনিয়াতে রাত কাটানো, জায়গা তার থাকা, ওখানে কাজ করা, তারপরে আমার দুটো বাচ্চা, এই বাচ্চাগুলোকেও মানুষ করা, এই যে একটা মানে আমার মেয়েটা যখন ছোট, তখন ও তো আসলে বড় হয়েছে উইংসের পাশে, মানে অভিনয় চলছে, রিহার্সাল চলছে, মানে উইংসের পাশেই সে বড় হয়েছে। তো এই যে এইভাবে একটা কন্যা, একটা পুত্র, এবং নিজের জীবন, চাকরি এবং আমার জীবন, সমস্তটাকে সে যেভাবে হ্যান্ডেল করেছে, এটা একটা বড় মানে প্রাপ্তির ব্যাপার আমার লাইফে। তো যেটার কারণে আমার কিন্তু আজকের অবস্থানটা নিশ্চিত হয়েছে। আমি এখন একটা মোটামুটি সুস্থ আছি, ভালো আছি, স্বাভাবিক জীবন যাপন করতে পারছি, এবং সার্বক্ষণিক থিয়েটারটাও করতে পারছি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এটা আসলে মানে ওর যে অবদান, সেটা রিটার্ন করার সুযোগ আমার নেই।